দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের পাঠ্য একটি কবিতা কেন এলো না, রচয়িতা সুভাষ মুখোপাধ্যায়। আজকে আমরা এই কবিতাটির মর্মার্থ ব্যাখ্যা করব, লাইন টু লাইন আলোচনা করব। কারণ ফোর্থ সেমিস্টারের জন্য সম্পূর্ণ নতুন সিলেবাস। প্রথম থেকে আমাদের সতর্ক হয়ে প্রস্তুতি নিতে হবে যাতে আগামী সেমিস্টার সকলের ভালো হয়। তো চলো শুরু করি। সুভাষ মুখোপাধ্যায় আধুনিক যুগের একজন শক্তিধর কবি। ওনার পদাতিক নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার পর উনি সাহিত্য জগতে পদাতিক কবি নামে পরিচিতি লাভ করেন। ওনার ফুল ফুটুক একটি কাব্যগ্রন্থ আছে এই নামে। সেই কাব্যগ্রন্থে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এই চরণটির জন্য তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন সংগ্রাম, তাদের জীবনের উত্থান পতন, টানাপোড়েন, দ্বন্দ্ব, এগুলোকে তার লেখনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। তার বিখ্যাত কতগুলো কাব্যগ্রন্থ, চিত্রকূট, ফুল ফুটুক, যত দূরেই যায়, ছেলে গেছে বনে প্রভৃতি উল্লেখযোগ্য। আমাদের আলোচ্য কবিতা কেন এলো না, অদ্ভুত একটা প্রশ্নসূচক বাক্যই কবিতার নাম হয়ে গেছে। এই কবিতাটি ওনার পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত বা অন্তর্ভুক্ত। এই কেন এলো না, এই কবিতাটা বুঝতে গেলে এর পটভূমি, প্রেক্ষাপট একটু জানা দরকার। পটভূমিটা কীরকম? ওই ভারতবর্ষ সবে স্বাধীনতা লাভ করেছে 1950 থেকে 60, এই দশকটায় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের অবস্থা খুব উত্তাল, খুব অচল অবস্থা কাজ করছে তখন। একদিকে খাদ্য আন্দোলন চলছে, একদিকে উদ্বাস্তু আন্দোলন চলছে, ট্রেনের ভাড়া বৃদ্ধির জন্য মানুষ আন্দোলন করছে, গণ আন্দোলন করছে, শিক্ষকরা ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছে। চতুর্দিকে যেন একটা অস্থির অচল অবস্থা। এই অস্থির অচল অবস্থায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল, যে সমস্যাগুলো আমাদের কবিকে বিচলিত করেছিল। তাদের সেই সমস্যা, তাদের সেই অচল অবস্থা, উত্তাল দেশের পরিস্থিতি, এই সমস্ত জিনিসকে কেন্দ্র করে তিনি এই কবিতাটা লেখার চেষ্টা করেছেন। তাই এই কবিতায় যে নায়ক বা প্রধান চরিত্র হচ্ছে একটি বাচ্চা ছেলে। তার বয়স ঠিক উল্লেখ করা হয়নি, ধরে নিতে হবে 4-5-এ পড়ে। তার মাধ্যমে সাধারণ মানুষের জীবনের পরিণাম কী বা জীবনটা তাদের কীরমভাবে পরিচালিত হচ্ছে, তাদের জীবন কিভাবে এই অচলাবস্থার দ্বারা প্রভাবিত হয়েছে, সেটা তুলে ধরার তিনি চেষ্টা করেছেন। কেন এলো না, এখানে কে এলো না, কেন এলো না, তার উত্তর কবিতার মধ্যে রয়েছে। সুভাষ মুখোপাধ্যায়: সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, এখনও বাবা কেন এলো না মা? একটা বাচ্চা ছেলে, সেই হচ্ছে কবিতার নায়ক। সে তার মাকে জিজ্ঞেস করছে যে সকাল থেকে সে অপেক্ষা করছে, আনন্দে সে টগমগ হয়ে নাচানাচি করছে, কারণ সামনে পুজো। বাবা কথা দিয়ে গেছে বেতন নিয়ে তাড়াতাড়ি ফিরবে এবং পুজোর নতুন জামা কাপড় কিনে দেবে। সেই নতুন জামা পাওয়ার আশায় সে সকাল থেকে আনন্দে রয়েছে, নেচে নেচে বেড়াচ্ছে, অর্থাৎ তার মনটা আনন্দে নাচছে এরকম। এবার বাবার জন্য অপেক্ষা করছে, করতে করতে অবশেষে সন্ধে হয়েছে, সন্ধে রাস্তায় আলো জ্বলছে, কিন্তু বাবা তার কথা মতো বাড়ি ফিরল না। তাই কৌতূহলবশত সে তার মাকে প্রশ্ন করছে, বাবা তো কথা দিয়েছিল তাড়াতাড়ি বাড়ি ফিরবে, তা বাবা কেন তাড়াতাড়ি বাড়ি ফিরল না মা? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। বাবা কথা দিয়েছিল যে তাড়াতাড়ি সে বেতন পাবে, যেখানে কাজ করে সকাল সকাল ফিরবে বেতন নিয়ে, পুজোর কেনাকাটা যা বাকি আছে সেগুলো করে ফেলবে আজকের মধ্যেই। তা বাবা তো কথা দিয়েছিল, তো আসতে পারেনি কেন? তার উত্তর সে মায়ের কাছে জানতে চাইছে। বলে গেল, আবার বলছে বাবা তো কথা দিয়েছিল, সেই মানুষ এখনও এলো না। করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। এবার মায়ের অবস্থার বর্ণনা দিচ্ছে এই স্তবকটাতে। কি বলছে যে মাও সত্যি ভাবছে ছেলের প্রশ্নের জের টেনে বা রেস ধরে, যে সত্যি তো আমাদেরকেও বলে গেল তাড়াতাড়ি আসবে, মানুষটা মানে তার স্বামী অর্থাৎ ছেলেটার বাবা সত্যি কেন এলো না?
করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। এটার মাধ্যমে বলতে চাইছে মা অন্যমনস্ক হয়ে পড়ছে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে, তাই তার রান্নার দিকে মন নেই। রান্নায় মন না থাকার ফলে অযথা খুন্তি করার গায়ে টুংটাং করে লেগে যাচ্ছে, শব্দ হচ্ছে। আসলে মা চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে, তার মন স্বামীর চিন্তায় ব্যাকুল হয়ে উঠছে। এমনকি এতই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে যে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। এটা হচ্ছে অশুভের ইঙ্গিত, এটা হচ্ছে একটা খারাপ কিছু ঘটবে তার ইঙ্গিত। এই লাইনটার মাধ্যমে সেই ইঙ্গিতের দিকেই যেন মানে ইঙ্গিতটাকে বোঝানোর চেষ্টা করেছেন কবি। মানে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে পরিবারে একটা কিছু বাজে খবর আসছে বা কিছু একটা বাজে ঘটবে। জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে, সামনে ইতিহাসের পাতা খোলা। ঘড়িতে টিকটিক শব্দ, কলে জল পড়ছে, ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফলা বেড়াল। এই পরের অংশে কি বলছে, ছেলেটা কি করবে, সময় তার কাটছে না। সে পড়াশোনা করে, সে বই খুলে বসে আছে মাদুরের ওপরে, কিন্তু পড়ায় তার মন বসছে না। তার মন তো পড়ে রয়েছে বাবার আশার উপর, বাবা কখন আসবে সেই দিকে তার মন চলে গেছে। তাই সে অন্যমনস্ক হয়ে আছে, ইতিহাসের বইয়ের পাতা খোলা। আর সময় তো কারোর জন্য অপেক্ষা করে থাকে না, সময় কিন্তু বয়ে যাচ্ছে, ঘড়িতে টিকটিক টিকটিক শব্দ হচ্ছে, জল পড়ে যাচ্ছে, যেন সময় চলিয়ে যায় নদীর স্রোতের ন্যায়। এই অনুষঙ্গকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আবার অশুভের ইঙ্গিত হিসাবে কবি এখানে দেখাচ্ছেন গোঁফলা বেড়াল, বেড়ালে রাস্তা কাটা, বেড়ালের যাত্রা ভঙ্গ করা, এইসব অনুষঙ্গগুলো বা সংস্কার কুসংস্কারগুলো আমাদের মনের মধ্যে রয়েছে, আজও আমরা এগুলো মেনে চলি। এই গোঁফলা বেড়াল যে চলে গেল, লাফিয়ে নামলো, এর মাধ্যমে আবার কবি বোঝাতে চাইছেন যে বাজে কিছু ঘটবে, অশুভর ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, নেতিবাচক দিকের বর্ণনা করার চেষ্টা করছেন। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য, যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না। তো এখানে দেখো কি বলছে, সে বইটা খুলে বসে আছে, ইতিহাসের পাতা খোলা। ইতিহাসের এই বইয়ের লাইনের প্রত্যেকটা অক্ষরকে একগুঁয়ে অবাধ্য বলা হয়েছে। বাবা মায়ের অত্যাধিক আদরে বাঁদর তৈরি হওয়া ছেলেরা যেমন অবাধ্য, বাবা মায়ের কথা শোনে না, এখানে সেই অক্ষরগুলো অবাধ্য একগুঁয়ে এই কারণ এই অক্ষরগুলোর অর্থ ছেলেটার মাথায় ঢুকছে না, বোধগম্য হচ্ছে না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আসলে সে তো বাবার চিন্তায় মগ্ন, বাবা কখন আসবে সেই চিন্তা করছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছে না। সেই কারণে এই অক্ষরগুলো অর্থ সে বুঝতে পারছে না, অক্ষরগুলোকে তার একগুঁয়ে জেদি অবাধ্য ছেলের মতো মনে হচ্ছে। অন্যদিক দিয়ে ছেলেটাও একগুঁয়ে সেই দিকে, যতক্ষণ না সে নতুন জামা কিনছে ততক্ষণ সে কোনো কাজ মন দিয়ে করবে না, সে পড়াশোনায় মনোযোগ দেবে না। সেই বিষয়টিকেও যেন কবি বোঝানোর চেষ্টা করছেন। এখনও বাবা কেন এলো না মা, আবার সেই একই প্রশ্ন সে মাকে করছে। মা অনেক সময় তো হয়ে গেল, বাবা কেন এলো না? রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা, মা এখন বুনতে বসে কি বলি ঘর ভুল করছে। মা কি করবে, যা তার কাজ, সন্ধ্যাবেলার রান্না বান্না সব কাজকর্ম করে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গা ধুয়ে বাড়িতে বসে কি করছেন না সোয়েটার বুনছেন। তা সোয়েটার বুনতে গিয়েও তার মন স্বামীর দিকে পড়ে রয়েছে, স্বামী কেন ফিরছে না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন, যার ফলে রান্না করতেও তার ভুল হচ্ছিল। এখানে সোয়েটার বুনতে গিয়ে বা সোয়েটার তৈরি করতে গিয়ে অন্যমনস্ক হয়ে গিয়ে ঘর ভুল করছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার, কে? মা, আমি খোকা। হঠাৎ করে একটা ছিটকিনি খোলার যেন শব্দ পেলো, সেই শব্দে ভাবলো হয়তো তার স্বামী ফিরে এসছে। ক্ষণিকের জন্য তার মনের মধ্যে আনন্দ হলো, কিন্তু পরবর্তীকালে যখন জানতে পারলো সে তার স্বামী নয়, তার ছেলে, ছিটকিনিটা খুলে সে বাইরের দিকে যাচ্ছে, তখন মন আবার খারাপ হয়ে গেল, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়লো। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, এখনও রেডিওয়ে খবর বলছে, মানুষটা এখনও কেন এলো না? দরজা খুলে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, তখন সন্ধ্যাকালীন রেডিওয়ে খবর চলছে, অর্থাৎ বাস্তব সময়কে তুলে ধরার চেষ্টা করছে। সময় যে কারোর জন্য অপেক্ষা করে না, অন্যান্য 8-5 দিনের মতো আজও সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সমস্ত কিছু ঘটছে, কিন্তু তাদের বাড়িতে তার প্রিয় লোক আসছে না, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মানুষটা এখনও কেন এলো না? এবার মা মনে মনে ভাবছে, খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন, তার টেনশান মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল, মোড়ে ভিড়, একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে। এখানে কালো গাড়িও হচ্ছে অশুভ ইঙ্গিত,
এখানে নেতিবাচক দিকের বর্ণনা করার চেষ্টা করেছেন, যে ছেলেটা কৌতূহলবশত আর বাড়িতে থাকতে পারছে না, ছিটকিনি খুলে দরজার সামনে দাঁড়িয়েছিল, এবার আস্তে আস্তে রাস্তার দিকে এগিয়ে গেল, দেখলো পাড়ার মোড়েতে একটা কালো গাড়ি এসছে, যা হচ্ছে অশুভর ইঙ্গিত দিচ্ছে, বাজে কিছু হবে বা হচ্ছে তার বর্ণনা দেওয়ার চেষ্টা করছেন কবি। হঠাৎ করে তার মনে হচ্ছে দাঙ্গা লাগেনি, গণ্ডগোল লাগেনি, সে তো বাচ্চা ছেলে, সে তো সরল পবিত্র, সে ভাবছে হয়তো কোনো পুজো পার্বণ হবে, সেই উপলক্ষে হয়তো কালীপটকা বাজি ফাটানো হচ্ছে বা ফাটছে। কিসের পুজো আজ, সে পুজো ভাবছে, পুজোর সঙ্গে এই বাজি ফাটানোকে সে মিলিয়ে ফেলেছে। আসলে বাজি ফাটছে না, গোলাগুলি চলছে, বোম পড়ছে, মানুষ পুলিশের দ্বন্দ্ব, মানুষে মানুষে হিংসা, কাটাকাটি, লাটালাটি লেগে গেছে, সেই সরল মনে বুঝতে পারছে না। ছেলেটা দেখে আসতে গেল, ছেলেটা কি করবে, তার কৌতূহল মেটানোর জন্য আরও সামনে চলে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। এরপর অনেক সময় কেটে গেল, ছেলে ওই মোড়ে গিয়ে সে কিন্তু আর ফিরল না, অর্থাৎ সে একেবারে চিরতরে আমাদের বুঝে নিতে হবে মৃত্যুর কোলে যেন ঢলে পড়লো। সে যেন ওই দাঙ্গা, বারুদ, সেই গোলাগুলি, পুলিশ মানুষের জনতার দ্বন্দ্বের শিকার হলো। আর বাবা কোনো এক জায়গায় সে হয়তো আত্মগোপন করেছিল, বহু কষ্টে সে সমস্ত অলি গলি ভেতর দিয়ে অনেক মৃত্যুর পাশ কাটিয়ে নিজেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে অবশেষে বাড়ি ফিরল। ছেলেটার আর ফেরা হলো না। এই ছেলেটার প্রতীকে এরকম সাধারণ মানুষের জীবনও যে দুর্বিষয় উঠত, যখন তখন মৃত্যু নেমে আসতো, তাদের জীবনের যে সুনিশ্চয়তা ছিল না, এটা বোঝানোর চেষ্টা করেছেন ছেলেটার প্রতীকের মাধ্যমে। ছেলেটা আসলে সাধারণ মানুষের প্রতিনিধি বা প্রতীক চরিত্র বলা যেতে পারে। এই হচ্ছে মূল বক্তব্য। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।